এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার মোলার ভর ও মোলার আয়তন। ঠিক আছে, তো মোলার ভর ও মোলার আয়তন দুটো বিভাগে পড়বো, একটা মোলার ভর মোলার আয়তন আর এসটিপিতে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে তোমার মোলার ভর এবং মোলার আয়তন। ঠিক আছে, তাহলে মোলার ভর আর মোলার আয়তনকে ইংরেজিতে বলা হয় মোলার মাস অ্যান্ড মোলার ভলিউম। যা পড়েছি সেটাকেই আমরা উল্টে পাল্টে বোঝার চেষ্টা করবো, আর কিছুই না। প্রথমে হচ্ছে সংজ্ঞা। খুব ডিফিকাল্ট মনে হবে না, যদি আগেকার ভিডিওগুলো যদি দেখে থাকো ঠিকঠাক করে, তাহলে এটা খুব একটা ডিফিকাল্ট মনে হবে না। আশা করি আরেকটা ভিডিও বানালে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, পোর্শনটা কমপ্লিট হবে। মোলার ভর বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এক মানে এক মোলের যা ভর হয়, ঠিক আছে, তো সেই ভরকে মোলার ভর বলা হয়। ক্লিয়ার হলো? এক মোল বলতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যকটা কী থাকবে, অণু যদি হয় তো অণুর ভরকে আমরা বলবো অণুর মোলার ভর। যদি পরমাণু হয় তাহলে পরমাণুর ভরকে বলবো আমরা পরমাণুর মোলার ভর। ঠিক আছে, তো এইভাবে তাহলে কি দাঁড়ালো, সংজ্ঞাটা আমরা পড়ছি মোলার ভরের। যে কোনো পদার্থ, ঠিক আছে, যে কোনো পদার্থের এক মোলের ভর, হ্যাঁ, এক মোল। যখনই এক মোলের কথা আসবে তখনই আমরা বলতে কী বোঝাই, অর্থাৎ আমরা বলতে কী বোঝাবো বলো, 6.022 ইন্টু 10⁻23, তাই তো? এক মোল বলতে এটাই বোঝাবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, ঠিক আছে, উপাদান কণা যেমন হচ্ছে তোমার অণু, পরমাণু, এগুলো ইত্যাদি। এই তো যে কোনো পদার্থের এক মোল মানেই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যকটি উপাদান কণা, যেমন অণু, পরমাণু। এই এক মোলের ভরকে, ঠিক আছে, এই এক মোলের ভরকে কি বলা হয়, ওই পদার্থের মোলার ভর বলে। এই যে এক মোলের ভরকে মোলার ভর বলে, এটাই হচ্ছে যা। এবার আমরা দেখব যে পারমাণবিক অবস্থায় থাকলে মোলার বলতে কী বোঝায়, আণবিক অবস্থায় থাকলে মোলার ভর বলতে কী বোঝায়। হয়েছে? এবার ধরে নাও যে কোনো পদার্থের উপাদান কণিকা যদি পারমাণবিক অবস্থায় থাকে তাহলে তার মোলার ভর গ্রাম পারমাণবিক ভরের সঙ্গে সমান হবে। কী বললাম, আই রিপিট, যেসব, ঠিক আছে, যেসব পদার্থের, ক্লিয়ার হলো, উপাদান কণাগুলি, ঠিক আছে, উপাদান কণা কী উপাদান দিয়ে তৈরি, সেই উপাদান কণাগুলি যদি পারমাণবিক অবস্থায় থাকে, ঠিক আছে, উপাদান কণাগুলি পারমাণবিক অবস্থায়, ঠিক আছে, তোমার মুক্ত হয়ে অবস্থান করে, মুক্তভাবে অবস্থান করে এক পরমাণু, মনে করে দেখো। তো সেই সমস্ত তাদের ক্ষেত্রে, বোঝা গেল তো, তাদের ক্ষেত্রে লাইনগুলো বুঝবে, তাদের ক্ষেত্রে, এই যে তাহলে তাদের ক্ষেত্রে তোমার মোলার ভরের মান, ঠিক আছে, মোলার ভরের মান তোমার হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভরের সঙ্গে সমান, গ্রাম পারমাণবিক, হয়েছে, ভরের সমান হবে। হয়েছে? তো দেখো
যেসব পদার্থের উপাদান কণাগুলি পারমাণবিক অবস্থায় মুক্তভাবে অবস্থান করে তাদের ক্ষেত্রে মোলার ভরের মান গ্রাম পারমাণবিক ভরের সঙ্গে সমান। উদাহরণ যেমন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, বা হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। উদাহরণ হিসেবে যেমন ধরে নাও নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে উদাহরণ কী কী আছে বলো? হিলিয়াম, He, নিয়ন, Ne, আর্গন, ঠিক আছে, তারপর ক্রিপ্টন, তারপর জেনন, এদের ক্ষেত্রে, ঠিক আছে, এরা আছে। বা ধরে নাও ধাতব মৌল আছে, ভেরি গুড, ধাতব মৌল আছে। এদের ক্ষেত্রে আমরা দেখব যে এদের যে গ্রাম পারমাণবিক ভর সেটাকে মোলার ভর, বুঝে গেল? তাহলে হিলিয়ামের মোলার ভর কত হবে? হিলিয়ামের মোলার ভর হবে তোমার 4 হয়, মনে রাখবো, হ্যাঁ, এটাকে 4 গ্রাম মোল ইনভার্স লিখবো প্রতি মোল, এটাকে 4 গ্রাম মোল ইনভার্স, ওই গ্রাম পারমাণবিক ভরটাই বলছি। আবার যদি সোডিয়াম বলি, সোডিয়ামের মোলার ভর কত দাঁড়াবে? 23 গ্রাম মোল ইনভার্স। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার যদি তোমার অনুরূপে যদি অবস্থান করে তাহলে মোলার ভরটা গ্রাম আণবিক ভরের সঙ্গে সমান হবে। ক্লিয়ার হলো? তাহলে এখানে যেটা লিখি, যেসব পদার্থের উপাদান কণিকা, যেসব পদার্থের উপাদান কণাগুলি, ঠিক আছে, এবং এরা অনুরূপে যদি থাকে, মুক্ত অবস্থায় কণাগুলি মুক্ত অবস্থায় কি থাকে? অনুরূপে অবস্থান করে, ঠিক আছে, মুক্ত অবস্থায় অনুরূপে অবস্থান করে, ঠিক আছে। যদি অনুরূপে অবস্থান করে সেটা তোমার দ্বিপরমাণুক হতে পারে, দ্বিপরমাণুক অণু, ত্রিপরমাণুক অণু, তারপর বহুপরমাণুক অণু, ঠিক আছে, মৌলিক অণু, এটা সব মৌলিক অণুর উদাহরণ বলছি আমরা, ঠিক আছে, তো মনে করে দেখো পড়েছিলাম। তাহলে যদি অনুরূপে অবস্থান করে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে এই যে মোলার ভর যেটা আছে, তো তাদের ক্ষেত্রে মোলার ভর, তোমার মোলার ভরের মান, ঠিক আছে, মোলার ভরের মান কার সঙ্গে সমান হবে? গ্রাম আণবিক ভরের সঙ্গে সমান হবে। গ্রাম আণবিক ভরের সঙ্গে সমান, গ্রাম আণবিক ভরের সমান হয়েছে, গ্রাম আণবিক ভরের সমান হবে। এখন সেম জিনিসই পড়ছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ছি, আর কিছুই না, হ্যাঁ, জাস্ট রিক্যাপ হচ্ছে অন্য রূপে। যেমন ধরুন অক্সিজেন পরমাণু থাকলে আলাদা হতো, তো আমি যদি বলি অক্সিজেনের গ্রাম আণবিক ভর, ঠিক আছে, অক্সিজেনের মোলার ভর যদি বলি, গ্রাম আণবিক ভর না, তা মোলার ভর কত হবে? অক্সিজেন কত? O2 কে বোঝাচ্ছে, কত বলো তো? 16×32, তাহলে 32 গ্রাম মোল ইনভার্স। অক্সিজেন কত? O2 কে বোঝায়, এটা সবসময় মনে রাখবা। নাইট্রোজেন হলে কত হতো? N2, মানে 28। তারপরে ক্লোরিন যদি হতো 35.5, তাহলে দুটো ক্লোরিন আছে একটা অণুতে, তাহলে 71 গ্রাম মোল ইনভার্স, এরকম হতো। বোঝা গেল তো? তাহলে এই একটা উদাহরণ। আর দেখি কী দিয়েছে, জলের ক্ষেত্রে দিয়েছে, দেখো জলের মোলার ভর, জল বলতে H2O কে বোঝানো হয়, জলের মোলার ভর কত হবে? হিসাব করো, আণবিক ভর বার করো, গ্রাম আণবিক ভর 18 গ্রাম মোল ইনভার্স হবে। এই যে এখানে দেখো সালফিউরিক অ্যাসিড দিয়েছে, সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, ঠিক আছে। দেখো সালফিউরিক অ্যাসিডের যদি মোলার ভর বার করতে হয় তাহলে কত হবে? হিসাব করো, 98 আছে, দেখবা 98 গ্রাম মোল ইনভার্স। এই যে একটু জায়গা ছাড়া আছে, আরেকটু করি, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম
কার্বোনেটের মানে CaCO তৈরি, হ্যাঁ, কার্বোনেটের মোলার ভর যদি বার করতে হয় তাহলে মোলার ভর কত হবে, হিসাব পর 100 আসবে, 100 গ্রাম মোল ইনভার্স। 100 কী করে হলো, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে তোমার 12, অক্সিজেন 16, 16 ইন্টু 3 মানে 48, 48-এর সঙ্গে 12 যোগ করো তাহলে হয়ে যাবে 60, 60-এর সঙ্গে 40 যোগ করলে 100, এই হচ্ছে 100। তো এই হচ্ছে আমাদের তোমার মোলার ভর রিলেটেড হয়েছে। এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মোলার আয়তন। ক্লিয়ার হলো, মোলার আয়তন পড়বো আমরা, হয়েছে। তারপর মোলার আয়তনের সঙ্গে গ্রাম আণবিক ভর, গ্রাম অণুর সম্পর্ক, এগুলো পড়বো আমরা, হ্যাঁ। যেগুলোই পড়বো একটু ডিটেলসে পড়বো যাতে তোমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। মোলার আয়তন, তাহলে মোলার আয়তন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, এই মোলার আয়তনটা অ্যাকচুয়ালি গ্যাসের ক্ষেত্রে। এখানে যখনই গ্যাসের কথা বলা হবে চাপ এবং উষ্ণতাকে নির্দিষ্ট করে নেওয়া হবে, এবং কেন নির্দিষ্ট করতে হবে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে একটা নির্দিষ্ট চাপ আর উষ্ণতা নিতে হবে। এবার একটা নির্দিষ্ট চাপ বলতে যে কোনো চাপ হতে পারে, বোঝা গেল তো, 1 বায়ুমণ্ডলের চাপ হতে পারে, 2 বায়ুমণ্ডলের চাপ হতে পারে, 3 বায়ুমণ্ডলের চাপ হতে পারে। তো যে বায়ুমণ্ডলীয় চাপ নাও না কেন সেটা যেন নির্দিষ্ট হয়, সেই চাপের মানের তো যেন কোনো পরিবর্তন হয়। তুমি ধরে নাও 2 বায়ুমণ্ডলীয় চাপ নিয়েছো, তো যেন 2 বায়ুমণ্ডলের চাপের মানের কোনো পরিবর্তন হয় না। আবার সেই 2 বায়ুমণ্ডলীয় চাপে ধরুন একটা উষ্ণতা তুমি ধরে নিয়েছো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও যেন কোনো পরিবর্তন না হয়, বোঝা গেল তো। ওই নির্দিষ্ট চাপ উষ্ণতাতে তোমাকে বিভিন্ন গ্যাসের, হ্যাঁ, তোমার 1 গ্রাম অণু করে নিতে হবে, 1 গ্রাম অণু বা 1 গ্রাম যেটাকে বলে মোল, 1 মোল নিয়ে তার আয়তন বার করতে হবে। তাহলে সেই আয়তনটাকে আমরা কি বলবো, মোলার আয়তন বলবো। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনকে আমরা মোলার আয়তন বলবো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট চাপ উষ্ণতা। এবার গ্যাস কী হতে পারে, মৌলিক হতে পারে আবার যৌগিকও হতে পারে, সেটা যেন মাথায় থাকে। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে, সংজ্ঞাটা মুখস্থ করবা, আসতে পারে কোনো এমনকি মাধ্যমিকও আসে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, ঠিক আছে, দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, যে কোনো গ্যাসীয় পদার্থের, ঠিক আছে, যে কোনো গ্যাসীয় পদার্থ, সেটা কি হতে পারে, মৌলিক হতে পারে বা কী হতে পারে, যৌগিক হতে পারে, ঠিক আছে। তো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে যে কোনো গ্যাসীয় পদার্থে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তন, ঠিক আছে, দেখো 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনকে, ঠিক আছে, আমরা কি বলবো, মোলার আয়তন বলে, মোলার আয়তন বলে। এই বেসিক জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, বোঝা গেল তো। মানে এক গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তন, তারপরে ভেঙে ভেঙে মনে রাখবা, সেটা হচ্ছে চাপ উষ্ণতা নির্দিষ্ট থাকবে। আর গ্যাসীয় পদার্থ বলতে মৌলিক হতে পারে আবার যৌগিকও হতে পারে। তার মানে মোলার আয়তনের মান যেটা দেখলাম তোমার গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে কি, কেন এখানে বলছে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল হতে হবে। তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের বলতে কি, সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে, সেটা অক্সিজেন হতে পারে, সেটা নাইট্রোজেন হতে পারে, যেটা হাইড্রোজেন হতে পারে। তার মানে মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে না, ঠিক আছে। তো এটা মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে, হয়েছে। তাহলে কি লিখলাম, মোলার আয়তনের মান, মোলার আয়তনের মান, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না, পদার্থের
প্রকৃতির ওপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। এক, আর কি হচ্ছে, আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে চাপ আর উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, ভালো করে মনে রাখবা, এটা অ্যাভোগাড্রোর প্রকল্পতে আমরা পড়বো, ঠিক আছে, তো সেটা হচ্ছে ক্লাস 10-এ গিয়ে হয়তো পড়বো। তো এখানে এটা বলে দিচ্ছি যে চাপ আর উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, অর্থাৎ চাপ এবং উষ্ণতা যদি মানের কোনো পরিবর্তন না হয়, আশা করি বুঝতে পারছো যে চাপ এবং উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে এবং চাপ উষ্ণতার মানের যদি পরিবর্তন না হয়, তো বিভিন্ন গ্যাসের মোলার আয়তনের মান সবসময় সমান হয়। ক্লিয়ার হলো? কি উষ্ণতা আর চাপ নির্দিষ্ট থাকলে, ঠিক আছে, তো বিভিন্ন গ্যাসের কী হবে, মোলার আয়তনের মান সব সময় কি হয়, সমান হয়। হয়েছে? তাহলে মোলার আয়তনের মান যেমন গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর যেমন নির্ভর করে না, সেরকম উষ্ণতা আর চাপ যদি নির্দিষ্ট থাকে, এর মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বিভিন্ন গ্যাসের মোলার আয়তনের মান সবসময় কী হয়, সমান হয়। এক হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে তোমার গ্যাসের মোলার আয়তনকে আমরা গ্রাম আণবিক আয়তন বলে থাকি। ঠিক আছে, কি গ্যাসের মোলার আয়তনকে আমরা গ্রাম আণবিক আয়তনও বলতে পারি। গ্রাম আণবিক আয়তনও বলা হয়। ঠিক আছে, গ্রাম আণবিক আয়তনও বলা হয়, এই পয়েন্টগুলো মনে রাখবে। আর হচ্ছে যখনই আমরা মোলার আয়তনের কথা বলবো, তখন চাপ আর উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তো গ্যাসের ক্ষেত্রে চাপ উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ কী বললাম, মোলার, ঠিক আছে, দেখো মোলার আয়তনের ক্ষেত্রে, ঠিক আছে, মোলার আয়তনের ক্ষেত্রে চাপ ও উষ্ণতার উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ। চাপ উষ্ণতার উল্লেখ কী আছে, খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখ করতেই হবে। ক্লিয়ার হলো? এই যে তাহলে মোলার আয়তন কাকে বলে জেনে নিয়েছি আমরা। চাপ উষ্ণতা নির্দিষ্ট থাকলে গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনকে, 1 গ্রাম অণু দেখো লেখার সময় একটু হাইফেন দিয়েছি, দেখতে পাচ্ছ, আয়তনকে মোল আয়তন বলা হয়। সেটাকে আমরা গ্রাম আণবিক আয়তন বলতে পারি। আর গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। আর চাপ উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, যেখানে গ্যাসের মোল আয়তন সবসময় সমান হবে। আর চাপ উষ্ণতা উল্লেখ অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে যে উষ্ণতা আর চাপের পরিবর্তন, এটা যদি পয়েন্ট পরীক্ষা আসে যে ব্যাখ্যা করো, যে পয়েন্টটা লিখছি, উষ্ণতা ও চাপের পরিবর্তনে, উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তন পরিবর্তিত হয়। মোলার আয়তন পরিবর্তিত হয়। ঠিক আছে, তো চাপ ও উষ্ণতার যদি পরিবর্তন করা হয়, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন যেমন পরিবর্তিত হয়, মোলার আয়তনে পরিবর্তিত হয়। তো এই পয়েন্টটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে, এবং তোমাকে বলবে যে দেখো, যদি বাস্তব জীবনে দেখো, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, একদম স্বাভাবিক ব্যাপার। আর উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে।
অন্যদিকে চাপ কমালে, ঠিক আছে, আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে, আর চাপ বাড়ালে আয়তন কমে। যেমন ধরুন একটা বেলুনের মধ্যে গ্যাস ভরে বাইরে থেকে তুমি বেলুনকে যদি চাপ দাও, এরকম চাপ যদি দাও, তাহলে দেখবে সেটা সংকুচিত হয়ে যায়। চাপ বাড়ালে আয়তনটা কি, ভেতরকার আয়তনটা কী হচ্ছে, কমে যাচ্ছে। গ্যাস অণুগুলো দূরে দূরে ছিল, সেটা কাছাকাছি চলে এসছে। আর যখনই চাপ কমাবে গ্যাসের অণুগুলো আবার দূরে চলে যাবে, অর্থাৎ আয়তন বাড়বে। তবে এইটা ভালো করে বুঝতে গেলে, যখনই তুমি গ্যাসের আয়তনের সঙ্গে চাপের পরিবর্তন যখন করতে যাবে, তখন মনে রাখবা উষ্ণতা নির্দিষ্ট রাখতে হবে। উষ্ণতাকে নির্দিষ্ট রেখে তুমি যদি চাপ বাড়াও, তখনই তুমি ভালো করে বুঝতে পারবে যে আয়তন কমছে, আর যদি চাপ কমাও তাহলে আয়তন বাড়ছে। একইভাবে যখন চাপকে যখন অপরিবর্তিত রাখা হয়, অর্থাৎ চাপের মানের কোনো পরিবর্তন হবে না, চাপকে নির্দিষ্ট রেখে তুমি কি বলে গ্যাসের উষ্ণতা বাড়াও, তো আয়তন বাড়বে, আর যদি গ্যাসের উষ্ণতা কমো তাহলে আয়তন কমবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে চাপ এবং উষ্ণতার যদি পরিবর্তন করা হয়, তাহলে পদার্থের যদি আয়তনের যদি পরিবর্তন হয়, তাহলে মোলার আয়তনেরও কী হবে, পরিবর্তন হবে। ক্লিয়ার হলো? এটাই আমরা লিখব। কী লিখব? স্থির উষ্ণতায়, ঠিক আছে, নির্দিষ্ট ভরের, এটা সবসময় মনে রাখবা, ভরকেও নির্দিষ্ট রেখে এগোতে হবে গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, এই ভর কিন্তু সেই মোলার ভর নয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, দেখো প্রথম দিকের পয়েন্টটা একদম মনে থাকবে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের। ক্লিয়ার হলো? তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভর নিতে হবে কোনো গ্যাসে, চাপ বৃদ্ধি করলে, ঠিক আছে, চাপ যদি বৃদ্ধি করো তাহলে গ্যাসের আয়তন কি হয়, হ্রাস পায়, ও চাপ হ্রাস করলে কী হবে, গ্যাসের আয়তন কী হবে, বৃদ্ধি পায়। এই ঘটনা হবে, মনে থাকবে। এবার আমরা তাহলে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি যে চাপ বাড়ালে আয়তন কমছে, চাপ কমালে আয়তন কমছে। এবার আমরা কি করব, চাপ স্থির রাখবো, নির্দিষ্ট ভরটা নির্দিষ্ট ভরই থাকবে, এবার উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে আয়তন বাড়বে, আর উষ্ণতা কমালে কী হবে, আয়তন কমবে। এভাবে লিখতে হয় কিন্তু। হ্যাঁ, তাহলে আবার এটা লিখছি, আবার, ঠিক আছে, স্থির চাপে, এই যে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের, ঠিক আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে, তোমার গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ও উষ্ণতা হ্রাস করলে, উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন কী হয়, হ্রাস পায়। এই যে কথাটা আমরা উল্লেখ করলাম, এখান থেকে প্রমাণিত হয় যে চাপ এবং উষ্ণতা যদি পরিবর্তন হয়, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তনের কী হয়, পরিবর্তন হয়। এই পয়েন্টগুলো মুখস্থ করবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে। যেহেতু আমরা অনেক চ্যাপ্টারই কভার করেছি, সুতরাং আস্তে আস্তে জ্ঞানটাও বাড়বে, তো এইগুলো নিতে তোমরা শিখতে পারবে। বোঝা গেল তো? কী দাঁড়ালো, যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে, তাহলে উষ্ণতা স্থির রাখতে হবে, নির্দিষ্ট ভর নিতে হবে, তখন ওই গ্যাসের চাপ বাড়ালে গ্যাসের আয়তন যেমন কমবে, চাপ কমালে সেরকম আয়তন বাড়বে। একইভাবে এবার উষ্ণতার সঙ্গে আমরা আয়তনের পরিবর্তন যদি করি, তাহলে আমাকে চাপ স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে, তাহলে এই প্রথমটা স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে ছিল, এখন হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরে। তো কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়বে, আর উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে চাপ এবং উষ্ণতা যদি পরিবর্তন করা হয়, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোল আয়তনে কী হবে, পরিবর্তন হবে।
ক্লিয়ার হল? এবার আমরা যেটা পড়বো এসটিপিতে গ্যাসের মোলার আয়তন। এবার দেখো এসটিপি কী আর এনটিপি কী, আশা করি এটা বলা হয়ে গেছে তোমাদের, ঠিক আছে তো? এবার যেটা পড়বো এসটিপিতে, এটা আমরা পড়ে এসেছি, তবুও সেটাকে আমরা মোলার নামটা দেব। এসটিপিতে গ্যাসের, ঠিক আছে, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন হয়েছে। তো মনে রাখবা এসটিপিতে অর্থাৎ প্রমাণ চাপ উষ্ণতা, এবার প্রমাণ চাপ উষ্ণতা আমি বারবার বলে দিচ্ছি, প্রমাণ চাপ মানে এক বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে বলা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। 76 সেন্টিমিটারকে যদি মিলিমিটারে প্রকাশ করি তাহলে 760 মিলিমিটার, ঠিক আছে তো? আর প্রমাণ উষ্ণতা বলতে আমি মুখে মুখে বলে দিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে। আর এটা হচ্ছে সিজিএসে, আর কেলভিন স্কেলে এসআইতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বলতে 273 কেলভিনকে বোঝায়। বোঝা গেল তো? তাহলে প্রমাণ চাপ উষ্ণতা, যেটাকে এসটিপি বলছি, যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের যে আয়তন হবে, 1 মোল বা 1 গ্রাম অণুর যে আয়তন হবে। তো দেখা যাচ্ছে যে 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তন একটা মান আছে, সেই মানটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 22.4 লিটার। সেটাকে 22.4 লিটার বলো, যদি এমএলএ প্রকাশ করো তাহলে 22,400 এমএল হয়, যদি ডেসিমিটার কিউবে, হ্যাঁ, ডিএম কিউবে যদি প্রকাশ করো, ডেসিমিটার হবে না, ওটা ডেকামিটার কিউব যদি হয়, হ্যাঁ, মিলি সেন্টি ডেসি, হ্যাঁ, ডেকা, তাহলে হ্যাঁ, তাহলে 22.4 ডিএম কিউব হবে। ওই আয়তনকেই আমরা এসটিপিতে গ্যাসের মোলার আয়তন বলে থাকি। ক্লিয়ার হলো? এবার যেমন মোলার আয়তন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, সেরকম এসটিপিতেও গ্যাসের মোলার আয়তন তোমার প্রকৃতির উপর নির্ভর করে না বা গ্রাম আণবিক ভরের উপর নির্ভর করে না। বোঝা গেল তো? ভর যাই হতে পারে 1 গ্রাম অণু বা 1 মোল নিলেই তার আয়তন কিন্তু 22.4 লিটার হবে। আবার দেখো 22.4 লিটারের অনুসংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা মনে করে দেখো, পড়েছিলাম অ্যাভোগাড্রো সংখ্যাতেও পড়েছিলাম 6.022 ইন্টু 10⁻23। এইভাবে আমরা রিলেট করব। বোঝা গেল তো? তাহলে কী দাঁড়ালো, কী লিখব, ঠিক আছে তো? কী লিখব? যে প্রমাণ চাপ উষ্ণতায়, প্রমাণ উষ্ণতা ও চাপে, ঠিক আছে? তো প্রমাণ উষ্ণতা চাপে মানে কি বোঝাচ্ছে? এসটিপিতে, এটাকে এনটিপিও বলা হয়, এনটিপি। এসটিপিতে যে কোনো, দেখো যে কোনো বলেছে, এখান থেকে বোঝা যায় যে প্রকৃতির উপর নির্ভর করে না, যে কোনো গ্যাসীয় পদার্থের, যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল, ঠিক আছে, সেটা 1 মোল হোক বা 1 গ্রাম অণুর আয়তন, 1 গ্রাম অণুর আয়তন, ঠিক আছে? তাহলে প্রমাণ চাপ উষ্ণতায় মানে এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তন সবসময় নির্দিষ্ট হয়, সর্বদা নির্দিষ্ট, ঠিক আছে তো? এবং এর মান কত? এর মান হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, 22.4 লিটার। এমএলএ যদি প্রকাশ করো তাহলে 22,400 এমএল, বা এটাকে আমরা লিখতে পারি 22.4 ডিএম কিউব। হয়েছে? এই আয়তনকেই আমরা এসটিপিতে গ্যাসের মোল আয়তন বলি। এই আয়তনকেই আমরা এসটিপিতে কি বলবো? গ্যাসের মোলার আয়তন বলবো, ঠিক আছে? মোলার আয়তন বলে, এটা সংজ্ঞা। মানে মোলার আয়তন বলতে এসটিপিতে 1 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার, এ আলাদা করে বলার কিছু নেই। এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে এসটিপিতে এই গ্যাসের মোলার আয়তন, সব পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, তবে কনসেপ্ট ক্লিয়ার হবে। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে, কি হচ্ছে তোমার বলো তো? গ্যাসটির এই যে প্রকৃতি বা, ঠিক আছে, প্রকৃতি বা আণবিক ভরের উপর নির্ভর করে না, আণবিক ভরের ওপরে
নির্ভর করে না। হয়েছে? তো এসটিপিতে গ্যাসের মোলার আয়তন গ্যাসের প্রকৃতি আণবিক ভরের উপর নির্ভর করে না। ক্লিয়ার হলো? তো উদাহরণ অবশ্যই উদাহরণ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা সংকেত ভর পড়ব আর বিভিন্ন বইয়ে যে প্রশ্নগুলো সেগুলো সলভ করবো, তাহলে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো এই 1 মোল বলেছে, তাই তো? 1 মোল 1 মোল মানে তো 1 গ্রাম অণু যদি বলি, তাই তো? 1 মোল বা 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে হচ্ছে কত বলো তো? 2 গ্রাম হাইড্রোজেন বোঝায়। হয়েছে? আবার এসটিপিতে যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন, 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। দেখো টার্মস দেখো। একইভাবে দেখো আমি 1 মোল যদি অক্সিজেন নিই, ঠিক আছে, 1 মোল আর 1 গ্রাম অণু লিখছি, এটা লিখিয়ে দিই। 1 গ্রাম অণু অক্সিজেন মানে O2 বোঝায়। কত ভর বলো তো? 32 গ্রাম, 16 × 2 32 গ্রাম অণু। বোঝা গেল? এর আবার যদি আয়তন নেওয়া হয় এসটিপিতে 1 মোল O2 এর আয়তন যদি বার করতে হয় তাহলে কত হবে? 22.4 লিটার। আরেকটা উদাহরণ নাও, 1 মোল বা 1 গ্রাম অণু জলীয় বাষ্প, জলীয় বাষ্পের ভর। জলীয় বাষ্প বলতে জলকেই কথা বলেছে কিন্তু বাষ্প আকারে। জলীয় বাষ্পের ভর কত? 18 গ্রাম H2O। এই জলীয় বাষ্পের আয়তন কত হবে? এসটিপিতে 1 মোল জলীয় বাষ্পের আয়তন কত হবে? 22.4 লিটার। এই দেখো আরেকটা উদাহরণ তুলে ধরছি, দেখো 1 মোল বা 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, হিসাব করে দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আসবে। হয়েছে? তাহলে এসটিপিতে এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কী দেখলাম? যে 2 গ্রাম হাইড্রোজেন এসটিপিতে এই 2 গ্রাম হাইড্রোজেন হোক, 32 গ্রাম অক্সিজেন হোক, বা তোমার 18 গ্রাম জলীয় বাষ্প হোক, বা তোমার 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হোক, সবার আয়তন কিন্তু কত? 22.4 লিটার। এর ফলে আমরা কী দেখলাম? অতএব বলো, ফলে আমরা কি দেখলাম? এসটিপিতে, ঠিক আছে, 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন বা 32 গ্রাম অক্সিজেনের আয়তন বা বলো 18 গ্রাম জলীয় বাষ্পের আয়তন বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 22.4 লিটার। বোঝা গেল তো? আবার দেখ, 1 মোল বা 1 গ্রাম অণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক বোঝায়। এসটিপিতে সেটা তোমার 22.4 লিটার হাইড্রোজেনই হোক বা 22.4 লিটার হিলিয়াম গ্যাসই হোক, ঠিক আছে, তো সবার হাইড্রোজেনের অনুসংখ্যা হবে 6.022 × 10⁻23, আর হিলিয়ামের ক্ষেত্রে ওটা তো গ্যাস,
এটা যেটা পরমাণুর আকারও থাকে, তাহলে তার ক্ষেত্রে পরমাণু সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23। বোঝা গেল তো? এটাও তোমাকে মনে রাখতে হবে, এই পয়েন্টটা মনে রাখতে হবে, সব পয়েন্টগুলো তোমাকে রিলেট করতে হবে। দেখো অন্যভাবে কী বলা যায়, এসটিপিতে দেখো লিখছি, দেখো 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা। এবার যেহেতু হাইড্রোজেন গ্যাস আছে মানে H2কে বোঝায়, তো হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 এতটি। এবার সেই জায়গায় যদি হিলিয়াম চলে আসে, হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু অনুসংখ্যা বলবো না, কারণ হিলিয়াম হচ্ছে এক পরমাণু, সেক্ষেত্রে পরমাণু সংখ্যা বলবো। এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো তো তোমাদেরকে মনে রাখতে হবে। এসটিপিতে 22.4 লিটার হিলিয়াম গ্যাসের, ঠিক আছে, পরমাণুর সংখ্যা, এগুলোকে বুঝতে গেলে বারবার পড়তে হবে। হ্যাঁ, একবার পড়লে হবে না। 6.022 ইন্টু 10 এতটি। হিলিয়াম এক পরমাণুক বলে পরমাণু সংখ্যা, দ্বিপরমাণুক অণু হলে সব অণু সংখ্যা হয়ে যাবে। মৌলিকের ক্ষেত্রে হবে, যৌগের ক্ষেত্রে সবই অণু সংখ্যা হবে। কার্বন ডাইঅক্সাইড যদি ধরি, এখানে যদি কার্বন ডাইঅক্সাইড ধরি, তাহলে 6.02 এতটি কার্বন ডাইঅক্সাইড অণু হবে। বোঝা গেল? এবার আমরা কতগুলো বই রেখে কিছু এক্সাম্পল আছে, সেখান থেকে আমরা তোমার আয়তন বার করব। ঠিক আছে? তো যে উদাহরণ নিয়ে আলোচনা করব। এই যে দেখো একটা উদাহরণ দিয়েছে, বলছে তোমার 8 গ্রাম দেওয়া আছে, তাই লিখে দিচ্ছি। বলছে 8 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে? দেখো 8 গ্রাম হাইড্রোজেন, শর্টে লিখছি। হ্যাঁ, এবার বলছে এর মোল সংখ্যা বার করো আর এসটিপিতে আয়তন বার করো। মোল সংখ্যা বার করার ফর্মুলা কী ছিল মনে করে দেখো তো? ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করবো। আণবিক ভর বলতেই তো তোমার গ্রামাণবিক ভরের কথা বলা হচ্ছে, আবার এখন যেটা বললাম মোলার ভর, তাই তো? অণুর ক্ষেত্রে মোলার ভর, পরমাণুর ক্ষেত্রে তোমার পারমাণবিক ভর, এই তো পড়লাম আমরা। ঠিক আছে? হয়েছে? তো কোনো পদার্থের মোল সংখ্যা যদি বার করতে হয়, এটা সাইডে যদি লিখে দিই, ঠিক আছে? তাহলে কোনো পদার্থের যদি মোল সংখ্যা বার করতে হয়, তাহলে কোনো পদার্থের যদি মোল সংখ্যা যদি বার করতে হয়, হয়েছে? মোল সংখ্যা যদি বার করতে হয়, তাহলে কী হবে? ওই পদার্থের ভর, সেটাকে পদার্থের মোলার ভর দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে পদার্থের মোল সংখ্যা যদি বার করতে হয়, তাহলে পদার্থের ভরকে পদার্থের মোলার ভর দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। এবার ধরে নে 8 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই 8 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার যদি মোল সংখ্যা বার করতে হয়, ঠিক আছে, তাহলে মোল সংখ্যা কী বার করব? আমি শুধু মোল সংখ্যা লিখছি। হ্যাঁ, তাহলে মোল সংখ্যা কী বার করব? 8কে 2 দিয়ে ভাগ করব। তো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তাহলে মোল সংখ্যা কত আসবে দেখো? 4। এবার 1 মোলের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে 4 মোলের আয়তন কত হবে? 4কে 22.4 লিটার দিয়ে গুণ করতে হবে। তাহলে এসটিপিতে আয়তন কত হবে? এবার আয়তন বলতে এটা লিটার এককে বার করব, 4কে 22.4 লিটার দিয়ে গুণ করব, কত আসবে? 89.6 লিটার। হলো? বি আরও একটা উদাহরণ তুলে ধরি, দিয়েছে যেমন এখানে দিয়েছে দেখো 56 গ্রাম নাইট্রোজেন বলেছে। আমি ধরো ভাষায় লিখলাম নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন মানে N2, এই যে। এবার নাইট্রোজেনের আণবিক ভর বা মোলার ভর কত? 28। তাহলে বলো মোল সংখ্যা যদি বার করতে হয়, যদি মোল সংখ্যা যদি বার করতে হয়, তাহলে এই 56কে 28 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 2 দিয়ে যাবে, দেখো 2 হবে। তাহলে বলো এসটিপিতে আয়তন কত হবে? এসটিপিতে আয়তন হবে কত বলো? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার,
2 মোলে কত, 2 × 22.4 কত হচ্ছে বলো, 44.8 লিটার হলো। এরকম দেখো যে কটা উদাহরণ দিয়ে সব কটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করবো। সি কী দিয়েছে তোমার, 4 গ্রাম অক্সিজেন দিয়েছে, 4 গ্রাম অক্সিজেন। যখনই অক্সিজেন বলবে তখনই অণুর কথা চিন্তা করবে, হ্যাঁ, সেরকম নাইট্রোজেনের ক্ষেত্রেও তাই, হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই। তো 4 গ্রাম দিয়েছে, এর ক্ষেত্রে যদি মোল সংখ্যা বার করতে হয়, ঠিক আছে, এক্ষেত্রে যদি আমাকে মোল সংখ্যা বার করতে হয়, এই 4কে তাহলে আমি 32 দিয়ে ভাগ করবো, কারণ অক্সিজেনের ক্ষেত্রে 32 হয়, তাহলে 1/8 আসে মোল। এইভাবে ছেড়ে দেবে। তাহলে এসটিপিতে যদি আয়তন বার করতে হয়, এসটিপিতে যদি আয়তন বার করতে হয়, তো আয়তন কত হবে, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, 1 মোলের আয়তন কত, 1/8 × 22.4। ঠিক আছে, কাটাকুটি করো, কত হবে রে, 8 × 16, তাই তো, 2 2 হয়ে গেছে 16, 7, 18, 19, 20, 64, 8 × 24, তাহলে কত হচ্ছে রে, 6, 8 × 64, 2.8, আশা করি 2.8 লিটার হলো। একইভাবে দেখো এখানে একটা কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, ঠিক আছে, কত দিয়েছে দেখো তো, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলেছে, এই যে। তো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি মোল সংখ্যা বার করতে হয়, মোল সংখ্যা, তো কী করব, 22কে 44 দিয়ে ভাগ করবো। 44 দিয়ে কেন ভাগ করলাম, 44 তার আণবিক ভর বা গ্রাম আণবিক ভর বা মোলার ভর, তো কত আসবে, 1/2 মানে 0.5। এবার এই যদি আয়তন বার করতে হয়, এসটিপিতে আয়তন, তাহলে কত হবে, 1 মোলের আয়তন 22.5 কত, 22.4 কত, 11.2 লিটার। এই যে এইভাবে আমরা বার করব। নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে এসটিপিতে তোমার গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সঙ্গে গ্রাম আণবিক ভরের সম্পর্ক, ঠিক আছে, মোলার আয়তনের সঙ্গে গ্রাম আণবিক ভরের সম্পর্ক, এই যে, এবং তার এক্সাম্পলগুলো পড়ব। এসটিপিতে গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সঙ্গে, ঠিক আছে, এসটিপিতে গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সঙ্গে গ্রাম আণবিক ভরের, ঠিক আছে তো, বা এটাকে আমরা বলতে পারি গ্রাম আণবিক ভর বলতে গ্রাম অণু, হয়েছে গ্রাম অণুর সম্পর্ক, সব বই দেওয়া আছে, হ্যাঁ, আমি জাস্ট সেগুলোকে পয়েন্ট বা পয়েন্ট অ্যানালিসিস করে দিচ্ছি, আর কিছুই না, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার দেখো, যে কোনো গ্যাসীয় পদার্থ, আয়তন তো গ্যাসীয় পদার্থের, তো যে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, 1 মোল অণুর আয়তন কত হচ্ছে, 22.4 লিটার। আবার যে কোনো পদার্থের 1 মোল অণুর ভর হচ্ছে গ্রাম আণবিক ভর, ক্লিয়ার হলো তো। তাহলে গ্রাম আণবিক ভর মানে কি, আণবিক ভরের গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে আমরা 1 গ্রাম অণু বলি। তো আলটিমেটলি কী দাঁড়ালো, যে এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের, হ্যাঁ, আমরা বলতে পারি 1 গ্রাম অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। তাহলে কনক্লুশনটা কীভাবে আসছে দেখো তো, ভেঙে ভেঙে বলা হচ্ছে, দেখো এসটিপিতে, দেখো এসটিপিতে ভেবেচিন্তে আলোচনা করো, এসটিপিতে যে কোনো, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের, যে কোনো গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় পদার্থের বলতে কী হচ্ছে, মৌলিক বা যৌগিক, ঠিক আছে, যে কোনো গ্যাসীয় পদার্থের মানে সেটা মৌলিক হতে পারে বা কী হতে পারে, যৌগিক হতে পারে। তো যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল, এই যে অণুর আয়তন, 1 মোল অণুর আয়তন কত, 22.4 লিটার, মনে থাকে, পেজ উল্টাবো। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের
হ্যাঁ, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, 1 মোল অণুর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। আবার দেখো, এটা একটা পয়েন্ট, কনক্লুশন আসবো আমরা এখান থেকে। আবার দেখো, যে কোনো পদার্থের 1 মোল অণুর ভর, এ দেখো, যে কোনো পদার্থের 1 মোল অণুর ভর, 1 মোল অণুর ভর কী হবে বলো তো? 1 মোল অণুর ভরই হলো গ্রাম আণবিক ভর, হলো ওই পদার্থের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। এবার এই গ্রাম আণবিক ভরটা কোথা থেকে আসলো? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর, সেটাকে 1 গ্রাম অণু বলছে। দেখো তো, যে কোনো পদার্থের, ঠিক আছে, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, যে কোনো পদার্থের, ঠিক আছে, দেখো, যে কোনো পদার্থের মৌলিক বা যৌগিক আণবিক ভরকে, এগুলো সব পড়া আছে আমাদের, দেখো, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, হয়েছে। তো যে কোনো পদার্থের, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তো যত গ্রাম হয় তত গ্রাম, ঠিক আছে, ভরের ওই পদার্থকে আমরা কী বলতে পারি? মৌল বা যৌগের 1 গ্রাম অণু বলতে পারি। 1 গ্রাম অণু বলে। দেখো, যে কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 গ্রাম অণু মানে গ্রাম আণবিক ভর। আবার ওর আয়তন হচ্ছে কত গ্যাসীয় হলে? 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা কী কনক্লুশন আসতে পারি? অতএব বলো, কী কনক্লুশন আসতে পারি? অতএব এসটিপিতে, ঠিক আছে, যে কোনো গ্যাসীয় পদার্থের, ঠিক আছে, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, হয়েছে, 1 গ্রাম অণুর আয়তন, 1 গ্রাম অণুর আয়তন কত হবে? 22.4 লিটার। এই যে কনক্লুশন আসলো, 1 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার। তারপর ওটার আবার ওটারই হচ্ছে গ্রাম আণবিক ভর। এই তো, এইটাকেই তোমাকে বুঝতে হবে। এই যে উদাহরণ আমরা আলোচনা করি, ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই জিনিসই আলোচনা করছি বারবার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর কিছুই না। এবার ধরে নাও, এখানে তোমার 1 গ্রাম অণু হাইড্রোজেন নিয়েছে। দেখো, 1 গ্রাম অণু যদি হাইড্রোজেন বলা হয়, 1 গ্রাম অণু হাইড্রোজেন বলতে কত? 2 গ্রাম। তো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বলো আয়তন কত হবে? 22.4 লিটার। লিটারে লিখলে লিটার, এমএল লিখলে 22,400 ml। কেন অনেক সময় পরীক্ষায় 1 গ্রাম আসতে পারে। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 1 গ্রাম হলে কত হবে? 22-এর হাত দিয়ে হয়ে যাবে। 4 গ্রাম হলে কত হবে? এইভাবে। তো বিভিন্নভাবে যেহেতু অঙ্ক করতে হবে, তার সম্পর্কগুলো বুঝে রাখতে হবে। আবার দেখো, এখানে হিলিয়ামের কথা বলেছে। তো হিলিয়ামে 1 গ্রাম অণু মানে 4 গ্রাম হিলিয়াম, মানে ওইটা হচ্ছে মৌলিক অণু, পরমাণুটাই অণু। হ্যাঁ, তাহলে 1 গ্রাম অণু বা সেটা বলতে কত বোঝায় বলো তো? 4 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন। হিলিয়াম গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। এবার এখানে দেখো, এটা দিয়েছে অক্সিজেন গ্যাস। সব কটা উদাহরণই আমরা তুলে ধরবো। হ্যাঁ, 1 গ্রাম অণু মানেই হচ্ছে কত বলো তো? 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এই যে আরেকটা ধরে নাও, তোমার কি বলে,
কার্বন ডাইঅক্সাইড 1 গ্রাম অণু মানেই হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত 22.4 লিটার। বোঝা গেল তো? তো এদের এই যে 2 গ্রাম 4 গ্রাম 32 গ্রাম 40 গ্রাম কি 2 গ্রাম হচ্ছে হাইড্রোজেন গ্যাসের গ্রামাণবিক ভর, 4 গ্রাম হচ্ছে হিলিয়ামের গ্রামাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, 32 গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রামাণবিক ভর O2, আর 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর। তো এইভাবে তোমাকে রিলেট করতে হবে। ক্লিয়ার হলো? এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আশা করি আমরা সংকেত ভর, তারপরে আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ঠিক আছে?